মিউজিক স্বল্প, বায়ুমণ্ডলীয় এবং অত্যন্ত প্রাচীনতার ভাবমুখরিত। হালকা বাতাস এবং জলের শব্দ পাওয়া যাচ্ছিল। পর্ব 1, কারাকারা বিদ্রোহ। স্ট্রাইয়েটেড কারাকারা বিশ্বের অন্যতম বিরল শিকারী পাখি। বসন্তকালে এটি দ্বীপের বিশাল সামুদ্রিক পাখির কলোনির ডিম এবং ছানা খেয়ে ভোজ করে, যা তাদের প্রধান চারণভূমি হিসেবে কাজ করে। এখানে প্রতিটি প্রাপ্তবয়স্ক পাখি নিজের শিকারের এলাকা তৈরি করে নিয়েছে, অন্য কারোর জন্য কোনো জায়গা রাখে না। এটি কিশোর পাখিদের জন্য একটি সমস্যা তৈরি করে, যাদের খাবারের প্রয়োজন, কিন্তু তারা নিজেদের এলাকা দাবি করার জন্য এখনও খুব ছোট। শিকারের জায়গায় প্রবেশাধিকার কম থাকায় তারা পরিধিতে নির্বাসিত হয়। যখন কোনো একটি বাচ্চা পাখি তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়, তখন সেখানকার প্রাপ্তবয়স্ক পাখিরা যে কোনো অনুপ্রবেশকারীকে আক্রমণ করতে সদা প্রস্তুত থাকে। এই নৃশংস সংঘর্ষে আঘাতের ঝুঁকি অনেক বেশি। খাবার পর্যন্ত পৌঁছানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রয়োজন। উপদ্বীপের চূড়ায় নির্বাসনে থাকা তরুণ কারাকারাগুলো একা নয়। নতুন গবেষণায় দেখা গেছে যে কিশোর পাখিরা একত্রিত হওয়ার জন্য বিশেষ ধরনের ডাক ব্যবহার করে। একদল তরুণ পাখি একটি বিদ্রোহের পরিকল্পনা করছে। দলবদ্ধভাবে কাজ করে তারা একটি প্রাপ্তবয়স্ক পাখির খাবারের এলাকায় আক্রমণ করে এবং শক্তির ভারসাম্য সঙ্গে সঙ্গে বদলে যায়। একটি প্রাপ্তবয়স্ক পাখি পুরো ঝাঁককে প্রতিহত করতে পারে না। তাদের দলবদ্ধ আক্রমণের কৌশলটি কাজে দিয়েছে। পেট ফুঁড়ে খাবার খেয়ে তরুণ পাখিগুলো উপদ্বীপের চূড়ায় ফিরে আসে। তাদের জন্য প্রান্তে বসবাস করতে বাধ্য হওয়াটা কঠিন এবং প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই বেঁচে থাকার একমাত্র উপায়। পর্ব 2, হামিংবার্ডের চুরি। একটি হামিংবার্ডকে প্রতিদিন তার শরীরের ওজনের দ্বিগুণেরও বেশি খাবার খেতে হয়। এটি এত দ্রুত ক্যালোরি পোড়ায় যে যদি এটি মানুষের আকারের হতো, তবে বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে একটি সোডার ক্যানের সমতুল্য শক্তি গ্রহণ করতে হতো। লক্ষ লক্ষ বছর ধরে হামিংবার্ডরা তাদের প্রয়োজনীয় শক্তি পেতে আশেপাশের গাছপালার সাথে একটি বোঝাপড়া করে নিয়েছে। গাছপালা নেকটার সমৃদ্ধ ফুল তৈরি করে এবং বিনিময়ে হামিংবার্ডরা পরাগায়নকারী হিসেবে কাজ করে, যা গাছপালাকে বংশবৃদ্ধি করতে সক্ষম করে। তবে প্রতিটি ফুলে নেকটারের দৈনিক সরবরাহ সীমিত, যার অর্থ হামিংবার্ডদের প্রতিযোগিতা করতে হয়। পুরস্কারটি পাওয়ার জন্য প্রতিটি প্রজাতির নিজস্ব কৌশল রয়েছে। গ্রিন ভায়োলেটিয়ার একটি ঝগড়াটে ছোট পাখি, যা অন্যদেরকে তার এলাকা থেকে দূরে রাখার জন্য আক্রমণাত্মক আকাশযুদ্ধে লিপ্ত হয়। বুটেড র্যাকেট টেইল একটি ভিন্ন কৌশল অবলম্বন করে, যা তার অবিশ্বাস্য ক্ষিপ্রতা এবং গতি ব্যবহার করে প্রতিপক্ষকে ছাড়িয়ে যায়। এবং ক্ষুদ্র পার্পল থ্রোটের রুটস্টারের একটি খুব চতুর কৌশল আছে। বেশিরভাগ হামিংবার্ড মৌমাছিকে ভয় পায়। একটিমাত্র হুল মারাত্মক হতে পারে। উডস্টারটার ডানা দিয়ে মৌমাছির গুঞ্জনের অনুকরণ করে, প্রতিযোগীদের ঠিক ততক্ষণ ভয় দেখিয়ে দূরে রাখে যতক্ষণ না সে তার খাবার সংগ্রহ করতে পারে। যদিও এই পাখিগুলো বেপরোয়া, তারা ফুলের সাথে তাদের বোঝাপড়ার অংশটি রক্ষা করে। কিন্তু সোর্ড বেল্ড হামিংবার্ডের একটি আরও বেশি বিদ্রোহী পরিকল্পনা রয়েছে। যখন অন্যরা লড়াই করে, তখন এটি তার চাল চালে। ফুলের ভেতরে প্রবেশ করার পরিবর্তে এটি সরাসরি গোড়ায় গিয়ে একটি ছিদ্র করে, যেখানে নেকটার সংরক্ষিত থাকে, এবং সরাসরি উৎস থেকেই তা সংগ্রহ করে। এটি তার প্রয়োজনীয় খাবার পায়, কিন্তু গাছটিকে পরাগায়ন করে না।
এটি একজন সত্যিকারের নেকটার ডাকাত। নীল কাছাকাছি ক্যাম্পসাইট থেকে চুরি করা বোতলের ছিপিগুলো তার সবচেয়ে গর্বের জিনিসগুলোর মধ্যে অন্যতম, যার প্রতিটি সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণের জন্য নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে। যখন একটি স্ত্রী পাখি কাছে আসে তখন সে তার প্রেম নিবেদন শুরু করে। সে সঠিক সংকেত দেয়, বাসায় প্রবেশ করে বোঝায় যে সে আগ্রহী। একটি আংটি নিখুঁত উপহার হতে পারে, কিন্তু সে প্রভাবিত হয় না। তারপর সে আসল ব্যাপারটা বুঝতে পারে, সে প্রতারিত হয়েছে। এটি মোটেও কোনো স্ত্রী পাখি নয়, এটি ছদ্মবেশে থাকা একটি তরুণ পুরুষ পাখি, এবং সে এখানে চুরি করতে এসেছে। সে কিশোর অপরাধীদের একটি দলের সদস্য, যারা অসতর্ক পুরুষ পাখিদের প্রতারণা করে জঙ্গলে ঘুরে বেড়ায়। তাদের গোপন আস্তানায় ফিরে তারা তাদের অবৈধভাবে অর্জিত জিনিসগুলো প্রদর্শনে 7 বছর পর্যন্ত সময় লাগে, এবং এই সময়ে তারা একে অপরের উপর তাদের কৌশল অনুশীলন করে। কিন্তু তাদের কাছে নীল রঙের ছোটখাটো জিনিসের সংখ্যা কখনোই যথেষ্ট হয় না। আবার চুরি করতে যাওয়ার সময় হয়েছে। নীল রঙের লোভনীয় ধনসম্পদ দিয়ে সজ্জিত এই বাসার চেয়ে বেশি আকর্ষণীয় আর হয় না। কিন্তু এটি কোনো সাধারণ বাসা নয়। আমাদের গুপ্ত ক্যামেরাগুলো চোরদের হাতে নাতে ধরার জন্য পুরোপুরি প্রস্তুত। পেশাদারদের মতো তারা সতর্কতার সাথে এগিয়ে আসে, আবার একসাথে কাজ করে। একজন মালিকের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় যখন অন্যজন রত্নগুলো চুরি করে। বাসার মালিকটি কেবল দেখতে থাকে কিভাবে তারা তাকে সর্বশান্ত করে দেয়, এক এক করে দামি রত্ন নিয়ে। পর্ব 4, ময়ূরের ছলনা। এই ক্যালিফোর্নিয়ার পার্কটি ময়ূরে পরিপূর্ণ। প্রত্যেকে গর্বের সাথে তার 200টি লেজের পালক প্রদর্শন করছে। সেগুলো কম্পিত করে সে রঙিন চোখগুলোকে ঝলমল করায়, যা তার শারীরিক সক্ষমতার এক চমৎপ্রদ প্রদর্শন। সাম নামের একটি পুরুষ ময়ূরের দিনটি অসফল গেছে, এবং পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। একজন প্রতিযোগী একটি ময়ূরীর কাছাকাছি চলে আসছে। প্রতিযোগীটি একটি কান ফাটানো ডাকের মাধ্যমে তার বিজয় ঘোষণা করে, এমন একটি শব্দ যা একটি ময়ূর সফলভাবে মিলিত হওয়ার পরেই করে। অন্যদিকে স্যামকে বেশ হতাশ বলে মনে হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ করছে তার প্রতিপক্ষের বিজয়ী ডাক অন্য একদল ময়ূরীকে আকৃষ্ট করেছে, যারা সবাই এই ঘটনায় অংশ নিতে চায়। এই ঘটনাটি কিছু পুরুষ ময়ূরকে কিছু আকর্ষণীয় প্রতারণামূলক আচরণের আশ্রয় নিতে বাধ্য করেছে। আমরা আরও বিজয়ী মিলনের ডাক শুনতে পাই, কিন্তু এবার সেগুলো স্যামের কাছ থেকে আসছে।
কিন্তু আসল কথা হলো সে এখনো কোনো সঙ্গিনী পায়নি। সে ভান করছে। কিন্তু তার প্রতারণামূলক ডাকের আকর্ষণ কাছে থাকা একটি স্ত্রী ময়ূরীর জন্য প্রতিরোধ করার দৃশ্য তো খুবই কঠিন। মনে হচ্ছে সে তার প্রতারণামূলক কৌশলের ফাঁদে পুরোপুরি পা দিয়েছে।